নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প পদধ্বনি, লেখিকা সিলভার শেরি। সিঙ্গাপুরে একটি চীনা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। বললাম বটে মেয়ে, তার সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন তার বয়স 30 বছর, কিন্তু সে দেখতে এতই ছোটোখাটো ছিল আর তার গায়ের চামড়া ছিল এতই মসৃণ যে তাকে খুব অল্প বয়সী মেয়ে বলেই মনে হতো। কি করে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল সেটা বড় কথা নয়। তার নাম কোয়ান আন। বেশ সম্পন্ন পরিবারের মেয়ে। তার মা ছিলেন সেই সময়কার বিখ্যাত সুন্দরী ও কবি। কোয়ান আন ও দুটি বুড়ো চাকরকে নিয়ে তিনি তখন বাস করতেন শহরের তাংলিন অঞ্চলে, ছায়া ঘেরা শান্ত রাজপথের উপরে একটি সেকেলে মস্ত বড় কাঠের বাড়িতে। বাড়ির কাঠের কারুকার্য মণ্ডিত হলঘরটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সামনের ফটক দিয়ে ঢুকেই হলঘরের একদিকে ছিল পারিবারিক উপাসনা বেদী, আর ছিল কাঠের প্যানেলের উপর চীনা ভাষায় সোনালি রঙে খচিত নানা বাণী। উপাসনা বেদীর দুপাশে 2 ধাপ সিঁড়ি উঠে গেছে। কোয়ান আনের বসবার ঘরটি ছিল দোতলায় খোলা বারান্দায়, ঠিক বাগানের ওপরে। সেখানে যেতে আমরা সবসময় বাঁহাতি সিঁড়িটাই ব্যবহার করতাম। মনে পড়ে একদিন আমি ডানহাতি সিঁড়িটার দিকে এগিয়ে যেতেই সে আমাকে শান্তভাবে বলেছিল যে ও সিঁড়িটা এখন আর তারা ব্যবহার করে না। সে সময় কথাটাকে কোনো রকম গুরুত্ব দিইনি, কিন্তু পরবর্তীকালে কথাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কোয়ান আনের মা মিসেস লির সঙ্গে আমার কখনো সখনো দেখা হতো। তিনি তার ঘরেই থাকতেন, নয়তো রান্নাঘরে বুড়ি আমার সঙ্গে কথাবার্তা বলতেন। তিনি খুব সুন্দরী ছিলেন, কথাও বলতেন কম। একদা সন্ধ্যায় বাদুড়ের ডানায় ভর করে যখন গোধূলি নেমে আসে, কোয়ান আনের ঘরে বসে আমরা কি নিয়ে যেন কথা বলছিলাম, সম্ভবত সাহিত্য নিয়ে, কারণ তাতেই ছিল তার বেশি আগ্রহ। চারদিক শান্ত, ঝিঝি পোকা ডাকছে, ফ্রাঞ্জিপানি ফুল গন্ধ ছড়াচ্ছে, আর তখনই আমি স্পষ্ট শুনতে পেলাম সিঁড়িতে একটা ক্যাচ ক্যাচ আওয়াজ হলো, যেন কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। চেয়ারেই একটু পাশ ফিরলাম, ভাবলাম কোয়ান আনের মা আসছেন আমাদের সঙ্গে যোগ দিতে। পায়ের শব্দ সিঁড়ির শেষ ধাপে পৌঁছে গেল। দরজাটা খোলার অপেক্ষায় রইলাম, কিন্তু সেরকম কিছুই ঘটল না। তখন বুঝতে পারলাম যে সিঁড়িটা আমরা ব্যবহার করে থাকি, তার পরিবর্তে পায়ের শব্দ হচ্ছে হলঘরের অন্যদিকে সিঁড়িতে, অথচ সেদিক থেকে বসার ঘরে ঢুকবার কোনো দরজাই নেই। আমাকে বিস্মিত হতে দেখে কোয়ান আন বলল, ও আমার দাদা। তোমার দাদা? কিন্তু আমি তো জানতাম না, কখনো তার সঙ্গে দেখাও হয়নি। কিন্তু সে দাদাও আমাদের সঙ্গে যোগ দিল না। ও নিয়ে মাথা ঘামিও না, সে এখানে আসবে না। কিন্তু তার সঙ্গে দেখা হলে আমি খুশি হতাম। কোয়ান আন ধীরে ধীরে মাথা নাড়তে লাগলো। সে ছিল খুবই চালাক চতুর। তার জীবনটা ছিল বড়ই দুঃখের, বিয়েটাই ছিল তার দুঃখের কারণ। তার কথায় অতীতকালের ব্যবহার শুনে সেই গ্রীষ্মের সন্ধ্যায়ও আমার শরীরটা শিউরে উঠল। তার মৃত্যুর পরে তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। প্রায় ওই সিঁড়িতে তার পায়ের শব্দ শুনতাম। ভাবতাম সে বুঝি ঘরে ঢুকবে, কিন্তু ঢুকতো না। তাকে সুখী করতে সাধ্যমতো সব কিছুই আমরা করেছি, কিন্তু কিছু লোক মৃত্যুর পরেও তাদের দুর্ভাগ্যকে বয়ে বেড়ায়। সে হাসল। চমকে উঠো না, গল্পটা খুবই সাধারণ, দুঃখেরও বটে। গল্প বলার জন্য তৈরি হয়ে সে ভালোভাবে বসল। দাদা আমার চাইতে 8 বছরের বড় ছিল। আমি তাকে ভালোবাসতাম, তাকে নিয়ে গর্ব করতাম। কি জানো, সে খুব ভালো ছাত্র ছিল, আইন পড়ছিল। আমাদের আশা ছিল সে একদিন বিখ্যাত সফল লোক হবে। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় এখানে বসে স্কুলের পড়া করতাম, আর সিঁড়িতে দাদার পায়ের শব্দের জন্য উৎকণ্ঠ হয়ে থাকতাম। কখনো সে ঝড়ের মতো ঘরে ঢুকে বলে উঠবে, কেমন আছো গো ছোট বোনটি আমার? আজ রাতে সিনেমা দেখার কি হবে? মনে পড়ে একদল বন্ধুবান্ধব নিয়ে সে বাড়ি ফিরত। ওই লনে ব্যাডমিন্টন খেলত, ঘন্টার পর ঘন্টা বসে গল্প করত। আমিও তাদের সঙ্গে থাকতাম। আমাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যেত। তারপর যখন তার গাড়ি হলো, তখন প্রতি রবিবার আমাকে নিয়ে সাগর সৈকতে পিকনিক করতে যেত। তারপর সে প্রেমে পড়ল। সে কথা মাকে জানালো না। কি জানো, মেয়েটি মোটেই তার যোগ্য ছিল না। সে জানতো তাদের বিয়ে করতে দেওয়া হবে না।
কেবল আমাকেই সব কথা বলতো। মেয়েটির নাম ছিল মিংলি, একটা বারে কাজ করত, মদ পরিবেশন করত। কি করে তাদের বিয়ে হবে? শহরের দরিদ্র অঞ্চলে একটা ছোট ঘর নিয়ে আরও দুটি মেয়ের সঙ্গে সে থাকত। দাদাই আমাকে বলেছে, মায়ের নিষ্ঠুর ব্যবহারে অতিষ্ঠ হয়ে মাত্র 14 বছর বয়সে মেয়েটি বাড়ি ছেড়ে চলে এসেছে। আমি ঠিক জানি না, তবে আমার ধারণা সেই ধরনের জীবন চালাবার হয়তো অন্য কারণও ছিল, তাই ব্যাপারটা আমার কাছে খুব রোম্যান্টিক বলে মনে হতো। আর সে সুন্দরীও ছিল। কোনো কোনো সন্ধ্যায় দাদা আমাকে সমুদ্র তীরে নিয়ে যেত। সেখানে বেড়াতে বেড়াতে সেই মেয়েটি ও তার বান্ধবীদের সঙ্গে আমার দেখা হতো। সকলে একসঙ্গে বেড়াতাম। দাদা ও মেয়েটি হাত ধরাধরি করে হাঁটত, বেশি কথা বলতো না। আমার কেমন যেন ঈর্ষা হতো। দাদার অন্য হাতটা শক্ত করে চেপে ধরতাম। মনে হয় মার মনে সন্দেহ জেগেছিল। আমি ঠিক জানি না, মিংলির কথা মাকে না বললেও দাদার হাবভাবে মা বোধহয় কিছুটা বুঝতে পেরেছিলেন। দু একবার দাদা মেয়েটির সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে যেতেই মাও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ত। তারপর একদিন ভয়ঙ্কর ধাক্কা খেলাম। ভোরে উঠে নিচে নামলাম। বাড়িটা তখনও বন্ধ, গরম, অন্ধকার আর চুপচাপ। কাগজওয়ালা সকালবেলাকার খবরের কাগজটা কাঠের বড় দরজাটার নিচে দিয়ে ঢুকিয়ে রেখে গেছে। কাগজটা তুলে নিতেই আলো অন্ধকারে দেখলাম তার মুখখানা আমার দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে পাল্লা খুলে দিতেই শিরোনামটা চোখে পড়ল, বার্গার্লের আত্মহত্যা, ব্যর্থ প্রেম। মেয়েটি মারা গেছে। নিজের ঘরে একাকী হাতের কবজিটা কেটে ফেলার ফলে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। বান্ধবীরাই তার একটা চিরকুট পেয়েছে। আমি ভালোবেসেছি আর সেও আমাকে ভালোবাসে, কিন্তু এ ভালোবাসা আশাহীন ও দুঃখময়, কারণ আমাদের বিয়ে হবে না। এভাবে বেঁচে থাকা যায় না। আমাকে দোষ দিও না। বিদায়। কাগজটা পড়তে পড়তে আমার সারা শরীর কাঁপতে লাগলো। দাদা যাতে দেখতে না পায় সেই জন্য খবরের কাগজটা লুকিয়ে ফেলতে চাইলাম, কিন্তু সে তো জানতে পারবেই। তাই কাগজটাকে মেঝের উপর ফেলে রেখেই লুকিয়ে বিছানায় চলে গেলাম। তাদের দুজনের জন্য অনেক কাঁদলাম। সকাল পর্যন্ত অপেক্ষা করলাম, বাড়িটা চুপচাপ। তারপর দাদা ও মার গলা শুনতে পেলাম। তারা চিৎকার করছে, কান্নার শব্দ। দুই হাতে কান ঢেকে ছুটে বাগানে গেলাম। দরজার ঘণ্টাটা বেজে উঠল। পরিচিত গলা শুনতে পেলাম, আমার কাকা। ছুটে গেলাম। সদয় হাসি হেসে আমাকে এক পাশে সরিয়ে দিয়ে কাকা বলল, তোমার সঙ্গে পরে কথা বলবো সোনা, এখন তোমার মার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কাকা উপরে উঠে গেল। পরদিন পুলিশ এলো, একজন সিনিয়র পুলিশ অফিসার সঙ্গে কাকা। হলঘরে তারা মা ও দাদার সঙ্গে কথা বলল। সিঁড়ির রেলিংয়ে ঝুঁকে আমি তাদের কথাবার্তা শুনতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই কানে এলো না। পরে দাদা আমার পাশ দিয়েই ওপরে উঠে গেল, অথচ আমাকে যেন দেখতেই পেল না। তার মুখটা সাদা হয়ে গেছে, চোখ দুটো জ্বলজ্বল করছে। মনে পড়ে তারপরেই দাদা হংকং চলে গেল। সেটা কয়েক সপ্তাহ পরের কথা। পড়াশোনা ছেড়ে দিয়ে সেখানে এক আত্মীয়ের কাছে দাদা তার কাছ থেকে ব্যবসা শিখবে বলে। তার সঙ্গে সকলেই বিমানবন্দরে গেলাম। আমি, মা ও ঠাকুমা। বিমানের অপেক্ষায় বসে থেকে আমরা কেক খেলাম। দাদার মুখে কথা নেই, যেন সেই হাসি মুখ দাদাই নয়। যাওয়ার সময় আমাকে বলল, ঠাকুমাকে দেখিস লক্ষ্মীটি। দেখব। আর মাকে? আমি বললাম, ও, মা নিজেকে সামলাতে পারবে। সে কথা শুনে মা উদাস চোখ তার দিকে তাকালো। গাড়িতে ফিরবার সময় ঠাকুমা বলল, তুমি সব কিছুতেই বড় বেশি নাক গলাও, গাছগাছটাকে নিজের মতো বাড়তে দিতে হয়। মা বলল, আপনার আদরের গাছটাকে আগাছায় ছেয়ে ফেলুক, তাই কি আপনি চান? তখন এসব কথার অর্থ বুঝতে পারিনি, এখন বুঝি। কিন্তু দাদা অল্পদিন পরেই বাড়ি ফিরে এলো। হংকংয়ে অসুস্থ হয়ে পড়েছিল। বাড়ি ফিরল বেশ রুগ্ন ও কুঁজো হয়ে। ছোকরা চাকরটা তাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে তুলছে দেখে আমি কেঁদে ফেললাম। তার পাশে বসে গল্প করতাম। অনেক সময় সে ভিকারের ঘরে থাকত, কখনো বা এক দৃষ্টে সিলিংয়ের দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে থাকত। জ্বলন্ত চোখ মেলে একদিন সে আমাকে বলল, সে আমার জীবনটা নষ্ট করেছে, সে আমাকে খুন করেছে। দেখো যেন তোমাকেও খুন করতে না পারে। দাদা কি বলছে? মাকে শুধলাম। মদের দোকানের যে মেয়েটা ওকে ফাঁদে ফেলেছিল তার কথাই ও বলছে। এই কথা বলে মা ঠোঁটে কুলু পেটে দিল। কিন্তু সে আমাকে খুন করবে কেমন করে? আমি প্রতিবাদ জানালাম। মা কোনো জবাব দিল না। মা ডাক্তার ডাকলো।
প্রথমে ইউরোপীয় ডাক্তার, হাসপাতাল থেকে, হংকং থেকে, লন্ডন থেকে বিশেষজ্ঞরা এলো, তারপর চীনা ডাক্তার এলো, তার শরীরে ছোট ছোট পিন ফোটালো, বিশেষ ধরনের ওষুধ দিল, এমনকি একজন মালয় বোমোকেও ডাকা হলো। লোকটা জাদু জানত। নারকেল মালার তেলে ভাসমান সলতে জ্বালিয়ে সে দাদার বিছানার চারপাশে রেখে দিল। ঘরময় ঘুরে ঘুরে অদ্ভুত শব্দ করতে লাগলো, দেয়ালে ও সিলিংয়ে তার ছায়া নড়তে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষ পর্যন্ত সে বলল, মেয়েটির আত্মা কবর থেকে তোমার ছেলেকে ডাকছে। তোমার ছেলে সে ডাক ফেরাতে পারছে না, সে তার কাছেই যাবে। তারপর থেকে মা কখনো দাদার ঘরে যেত না, নিচের হলে বসে ক্রুদ্ধ মুখে দাদার মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। কয়েকদিন পরেই দাদা মারা গেল। মাকে একবার দেখতেও চাইল না। দাদার জন্য ঠাকুমা ও আমি অনেক চোখের জল ফেললাম। আমার শরীরের অবস্থা ভালো ছিল না, তবু ঠাকুমার পীড়াপিড়িতে তাকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলাম। ধীরে ধীরে মৃত্যুর শোক কমে গেল। বাড়িটা আর আগের মতো ফাঁকা লাগে না, কিন্তু প্রায় সন্ধ্যায় এখানে এসে বসলে দাদার কথা মনে পড়ে। বাড়ি ফিরেই সে উপরে উঠে আসতো, আমার সঙ্গে কথা বলতো, হইচই করত। তারপর একদিন সন্ধ্যায় সিঁড়িতে তার পায়ের শব্দ শুনতে পেলাম। হালকা পায়ে, অতি দ্রুত সে দরজার দিকে এগিয়ে আসছে। দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে ঘরে ঢুকলো না। সাহসে ভর করে এগিয়ে গিয়ে দরজাটা খুললাম, কেউ কোথাও নেই। মা ও ঠাকুমাকে কথাটা বলতে ছুটে নিচে নেমে গেলাম। তারা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ভালো কথা নয়, ঠাকুমা বলল। কোনো অনুষ্ঠানে কি আমরা বাকি রেখেছি? মা শুধালো। প্রতি সন্ধ্যায় পদধ্বনি শোনা যেতে লাগলো। টান টান ভয় ও প্রত্যাশা নিয়ে প্রতি সন্ধ্যায় আমি অপেক্ষা করে থাকি। বাড়ির বাইরে যেতে বা এ ঘর থেকে ও ঘরে যেতে পারি না। ঘরেই থাকতাম, আবার ভয়ও করত। আমি জানতাম একদিন না একদিন সে ঘরে আসবেই। আমি চাইতাম সে আসুক, আবার ভয়ও পেতাম। ক্রমে আমার খাওয়া বন্ধ হলো, শুকিয়ে যেতে লাগলাম, ফ্যাকাশে ও চঞ্চল হয়ে উঠলাম। তারপর একদিন স্বপ্ন দেখলাম, দাদা যেন আমার বিছানায় শেষ প্রান্তে দাঁড়িয়ে বলছে, মিংলি আমার কাছেই আছে, আমরা এখনো পরস্পরকে ভালোবাসি, বিয়ে করতে চাই, মাকে বিয়ের ব্যবস্থা অবশ্যই করে দিতে হবে, মাকে বলো কোয়ানান। ঘুম ভাঙতেই ছুটে গেলাম মার কাছে, কাঁপতে কাঁপতে তাকে সব কথা বললাম। মার মুখ শক্ত হয়ে উঠল। বটে, সেই জিতল, সব কিছু জিতে নিল। মা উঠে দাঁড়ালো। আমার ঘর থেকেই শুনতে পেলাম মা সারা রাত ঘরময় হেঁটে বেড়াচ্ছে। পরদিন কাকাকে ডাকা হলো। তিনজনে অনেক পরামর্শ হলো। কাকা বলল, দেখো বৌদি, তার আত্মার শান্তি যদি চাও তো এটা করতেই হবে। এখন আমাদের সব অহংকার ও ঘৃণা ভুলে যেতে হবে। পরদিন মা কেন যে আমাকে সঙ্গে নিল জানি না। প্রাতরাশের পরে গাড়িটা আনা হলো। আমরা শহরের একটা দরিদ্র অঞ্চলে পৌঁছে গেলাম। মার পিছন পিছন দোকানের উপরকার একটা অন্ধকার ছোট ঘরে গিয়ে উঠলাম। সেখানে একটা পুরুষ ও একটা নারী আমাদের জন্য অপেক্ষা করছিল। পুরুষটি শীর্ণকায়, মাথার চুল পাকা। নারীটি স্থূলকায়, কিন্তু মুখে বলিরেখা ভর্তি। তাদের পরনে জীর্ণবাস। ঘরে আসবাবপত্র কিছু নেই বললেই চলে। প্রার্থনা বেদির উপর মিংলির একখানা ফটো ঝোলানো রয়েছে। মা তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলল। মাকে খুব ক্রুদ্ধ মনে হলো। সব কিছু বুঝতে পারলাম না, কিন্তু এটা বুঝলাম যে এরাই দাদার প্রেমিকার বাবা মা। আর আমার মা চেষ্টা করছে তাদের মৃত কন্যার সঙ্গে আমার মৃত দাদার বিয়ের ব্যবস্থা পাকা করতে। পুরুষটি বলল, ওরা যখন বেঁচে ছিল তখন তো আপনি এটা চাননি, তাহলে আজ তাদের বিয়ে দিতে চাইছেন কেন? কারণ আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। তোমার মেয়ে তাকে কবরেও শান্তিতে থাকতে দিচ্ছে না। সেই আমার ছেলেকে মেরেছে। না, তাকে মেরেছেন আপনি, ঠিক যেমন আপনি আমার মেয়েকেও মেরেছেন। এসব দেখে শুনে তো আমি হতভম্ব। ভেবেছিলাম মা খুব রেগে যাবে, চেঁচামেচি করবে, বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে মা চুপচাপ বসে রইল। তারপর ঘৃণা ভরা চোখ তুলে বুড়োর দিকে তাকালো। তারা এই বিয়ে দিতে চায়, আমিও তাতে রাজি হয়েছি। নিশ্চয়ই যথাবিহিত অনুষ্ঠান করা হবে, সেই তো হবে প্রথমা স্ত্রী। মা মাথা নাড়ল। কন্যাপণ দেবেন? মা আবার মাথা নাড়ল। একজন পুরোহিত ও ঘটক পাঠিয়ে দেব, তাদের তোমার মেয়ের কবরে নিয়ে যেও। বাড়ি ফিরবার পথে মা একটা কথাও বলল না। কদিন পরেই মিংলির সঙ্গে দাদার বিয়ে হয়ে গেল। পুরোহিত ও ঘটক ফুলে সাজানো বড় গাড়িতে করে মিংলির আত্মাকে নিয়ে আমাদের বাড়িতে এলো। গাড়ির বনেটের সামনে একটা কোণে পুতুল বাঁধা ছিল। পুরো ব্যাপারটাই মার না পছন্দ ছিল।
তবু যথাবিহিতভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য মা কাকাকে ছাড়া আরও অনেক বন্ধুবান্ধবকে আমন্ত্রণ করে আনলো। পুরোহিত ঘটক যখন বাড়িতে এলো তখন আমি হলঘরেই ছিলাম। মা, ঠাকুমা ও কাকা বসলো এক দেয়াল জুড়ে, আর অতিথিরা বসলো অন্য দেয়াল বরাবর। দুই আত্মার মধ্যে পরিণয় অনুষ্ঠান সম্পন্ন হলো মাঝখানে পারিবারিক প্রার্থনা বেদির সামনে। পরে অদৃশ্য দম্পতি যখন পূর্বপুরুষের স্মৃতিফলক ও তার পারিবারিক দেবতাদের সামনে প্রণাম নিবেদন করলো, তখন আমরা নীরবে তা দেখলাম। আত্মীয়রা মুখ তুলে দেখল। অদৃশ্য কনেটি মা ও ঠাকুমাকে চা খেতে দিল। তারপর কাগজ ও ভৌতিক টাকার তৈরি দামি দামি সব উপহার পোড়ানো হলো, যাতে অন্য জগতে গিয়ে দম্পতি সেটা ব্যবহার করতে পারে। অতিথিদের সামনে পরিবেশন করা হলো চমৎকার বৈবাহিক ভোজ। মা পাথরের মতো কঠিন মুখে বসে রইল, একটা কথাও বলল না। মদ পরিবেশনের পরে অতিথিরা ক্রমে ভুলেই গেল যে তারা এসেছে ভূতের বিয়েতে। কাকা আগেই নিঃশব্দে চলে গিয়েছিল। তারপর থেকে আর কোনো স্বপ্ন দেখিনি, সিঁড়িতে কোনো পায়ের শব্দ শুনিনি। স্কুলে যেতে লাগলাম। শনিবার সকালে বন্ধুদের সঙ্গে শহরে গিয়ে আইসক্রিম খেতাম, পিকনিকে যেতাম, খেলাধুলা করতাম। একবার মা আমাকে নিয়ে হংকং গেল আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে। মাঝে মাঝে মা কোনো পাহাড়ে যেত ছুটি কাটাতে। ঠাকুমা মারা গেলে শেষের দিকে সে প্রার্থনা বেদির পাশে তার চেয়ারে চুপচাপ বসে থাকত। একদিন মাকে বলল, অচিরেই আমি তোমার ছেলে ও তার স্ত্রীকে দেখতে পাবো, তাদের জন্য কোনো খবর পাঠাবে কি? মা কখনো দাদার কথা বলতো না। ঠোঁট শক্ত করে বলল, এ বিয়ে করে আমাদের অমর্যাদা করা তার উচিত হয়নি। তাকে বলার আমার কিছুই নেই। ঠাকুরমার অন্ত্যেষ্টিও খুব বড় মাপের হয়েছিল। সিঙ্গাপুর ও মালয়ের প্রবীণ চীনাদের মধ্যে তার অনেক বন্ধু ছিল। অনেক দিন পর্যন্ত বাড়িটা লোকজনে ভর্তি ছিল। মা বলল, আমি মনে করি আমাদের একবার ইউরোপ ভ্রমণে যাওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে সে দেশটা তোমার দেখা উচিত। এইভাবে আমার 17 বছর বয়সে আমরা ইউরোপ গেলাম। ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, এমনকি স্পেন ঘুরে বেড়ালাম। কোনো কোনো স্থানে মার বন্ধু বা আত্মীয়রা ছিল, তারাই সব ঘুরিয়ে দেখালো। লন্ডনে আমার এক কাকা ছিল। কেল্টের একটা ছোট গ্রামে ছিল আর এক কাকা ও কাকিমা। হ্রদ অঞ্চল, এডিনবরা ও স্ট্র্যাটফোর্ডেও গেলাম। দিনগুলি চমৎকারভাবে কেটে গেল। তবু সিঙ্গাপুরে ফিরে বিমান থেকে নামতেই খুব ভালো লাগলো। বিশ্ববিদ্যালয়ে ঢুকে আমি সাহিত্য পড়লাম, কারণ মার মতো আমারও সাহিত্যেই আগ্রহ, আর অনেক বছর ধরেই লেখালেখি করেছি। প্রথম বার্ষিক পরীক্ষার ঠিক আগে মনে হয় উদ্বেগবশত বড় বেশি পড়াশোনাই করছিলাম। স্নায়ু বিকারের ফলে আমার একটু জ্বর জ্বর ভাবও হয়েছিল। মা খুব চিন্তিত হয়ে পড়ল। আমার মনমরা বিষণ্ণ ভাবটা ক্রমেই বাড়তে লাগলো। কেন যে এরকম হলো বুঝতে পারলাম না। তারপর একদিন সন্ধ্যায় ঠিক এইখানে বসেছিলাম, মন মেজাজ খারাপ ছিল, তার ঠিক তখনই আবার সেটা শুনতে পেলাম। সিঁড়িতে সেই পদধ্বনি, এবার আরও ভারী, আরও ধীর গতি। জানতাম দাদা এসেছে। আরও জানতাম এ ঘরে সে ঢুকবে না। দরজার কাছে এসে পদধ্বনি থেমে গেল। মাকে কিছুই বললাম না, অকারণে তার দুশ্চিন্তা বাড়াতে চাইলাম না। একবার মনে হলো ভুল শুনেছি, যা শুনেছি সেটা আমার অসুস্থ মনের কল্পনা মাত্র। কিন্তু প্রতি সন্ধ্যায় সে পদধ্বনি শুনতে পেলাম। বুঝলাম আমার দাদাই ফিরে এসেছে। একদিন রাতে সে স্বপ্নে এসে দেখা দিল, দাঁড়ালো আমার বিছানার পায়ের কাছে। অন্য জগতে আমি বড় কষ্টে আছি, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, আমরা আলাদা হয়ে গেছি, তাকে বিয়ে করা উচিত হয়নি, আর তার আমার পথ এক নয়। আমি বাড়িতে ফিরে যেতে চাই, মাকে বলো। মাকে বললাম। তার চোখে খুশির ঝিলিক দেখা দিল, একটু মৃদু হাসিও। আমি জানতাম সে ভুল করেছে, অকারণ অর্থব্যয়, তাও একটা বার গার্লের জন্য। আমার কথাই ঠিক হলো। একটু থেমে বলল, তাকে তো এই বাড়ি থেকে ফেরাতে পারি না, সে বরং তার পুরনো ঘরটাতে থাকুক। কিন্তু সে তো এখন বড় হয়েছে, কাজেই ঘরটাকে বেশ কিছু অদল বদল করে দেওয়া দরকার। ছুতোর মিস্ত্রিকে ডাকা হলো, ওখানকার দরজাটাকে তক্তা মেরে বন্ধ করে দেওয়া হলো। ফলে যে সিঁড়িটা দিয়ে এখানে এবং তার ঘরে যাওয়া যেত, সেটা দিয়ে এখন শুধু তার ঘরে যাওয়া যায়। মার ও আমার আসা যাওয়ার জন্য অন্যদিকে আর একটা সিঁড়ি বানানো হলো। ছেলের অভ্যর্থনা উপলক্ষে আত্মীয় বন্ধুদের একটা মজলিসের ব্যবস্থা করা হলো। তার ঘরটা পরিষ্কার করা হলো, দরকার মতো সব জিনিসপত্র এনে রাখা হলো। এইভাবে আবার আমরা একত্রে বাস করছি। প্রতি রাত্রে আমি শুনতে পাই দাদা তার ঘরে ফিরে আসছে। কোয়ান আনের কথা বন্ধ হলো, অন্ধকার হয়ে এসেছে। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে একটা টিকটিকি ডেকে উঠল,
চি চকচক। কোয়ানান উঠে গিয়ে আলোটা জ্বালিয়ে দিল। হলুদ আলোয় ঘরটা ভরে গেল, আর সেই সঙ্গে মিলিয়ে গেল তার গল্পের রহস্যময়তা। তার শান্ত মুখের ওপর আলো পড়ে চিকচিক করছে। আমার দিকে তাকিয়ে সে মৃদু হেসে বলল, প্রিয়জনের মৃত্যুর ওপরে একটা প্রাচীন কবিতা আছে। রেশমি আস্তিনের কোনো খসখস শব্দ নেই, নেই মেঘের ওপরে কোনো পদধ্বনি। সেদিন থেকে আমার ভাগ্য ভালো। প্রতি রাতে আমি দাদার ফিরে আসার পায়ের শব্দ শুনতে পাই। চৌকাঠে ভেজা পাতা লেগে থাকে। স্বীকার করতে বাধা নেই, দাদার প্রেতাত্মা সম্পর্কে যে যাই বলুক, বাকি সময়টা আমার খুব অস্বস্তিতে কাটল। দোতলার ঘরটা ছেড়ে নিচের হলঘরের স্বাভাবিক বাতাসে নিঃশ্বাস নিতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সাদা কুর্তা ও কালো ট্রাউজার পরে বুড়ি কাঠের মেঝেতে চপ্পলের শব্দ করে ধীর পায়ে ঘরে ঢুকলো। আমার দিকে তাকিয়ে সোনা বাঁধানো দাঁত বের করে হাসল। আপনি কি এখন বাইরে যাবেন তুয়ান? বলে সামনের দরজাটা খুলে দিয়ে ফটকের আলো জ্বেলে দিল। বাগানের তাজা বাতাসে আর দূরের বড় রাস্তার যানবাহনের শব্দ ঘরটাকে ভরে দিল। কোয়ানান কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। আমার আগ্রহের কথা জানে বলেই দেয়ালে চীনা ভাষায় সোনালি লেখাগুলোর দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। এগুলোর কথা তোমাকে কখনো বলেছি বলে মনে হয় না। এতে আমাদের পরিবারের কাম্য সব রকম শুভেচ্ছার উল্লেখ রয়েছে, যেমন স্বাস্থ্য, প্রাচুর্য, আনন্দ, দীর্ঘায়ু, সহিষ্ণুতা, আত্মার শান্তি, বংশবৃদ্ধি। জানতে চাইলাম, এসব শুভেচ্ছাই কি তোমাদের পরিবারে ফলবতী হয়েছে? সে জবাব দিল না। মনে হলো আমার প্রশ্নটা সে শুনতেই পায়নি। তার মুখখানি তখনও প্রশান্তিতে ভরা, হাসিটি গম্ভীর, মাথাটা ঈষৎ হেলানো, একটা হাত প্রত্যাশায় ওপরে তোলা। অপর সিঁড়িটার দিকে তাকিয়ে সে কান পেতে আছে দাদার পদধ্বনি শোনার আশায়। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।